হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ আমরা এক্সপ্লেইন করব 2023 সালের মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সার্ভাইভাল সিনেমা, যার নাম অ্যাসিড। আচ্ছা, কি হবে যখন আমাদের এই সুন্দর পৃথিবীতে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে অ্যাসিড পড়তে শুরু করবে? মানুষ কি ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে পারবে, নাকি প্রকৃতির কাছে অসহায় হয়ে সবাই মারা পড়বে? তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে একটি কোম্পানির কিছু কর্মচারীরা কাজ করতে গিয়ে খুব খারাপভাবে আহত হয়েছিল। কোম্পানির বাকি কর্মচারীরা এই বিষয়টি নিয়ে মালিকপক্ষের সাথে গণ্ডগোলে জড়ায় এবং মাইকেল নামের এক কর্মচারী তার প্রিয়তমা পায়ে চোট পাওয়ার কারণে মালিকপক্ষের এক ব্যক্তিকে সে অনেক মারধর করে। বিষয়টি পুলিশে জানাজানি হলে মাইকেলকে পুলিশ ধরে নিয়ে যায় এবং দীর্ঘ 3 মাস পর তাকে জেল থেকে ছেড়ে দেয়া হয়। মাইকেল জেল থেকে মুক্তি পাওয়ার পর বাসায় এসে দেখে তার গার্লফ্রেন্ড অর্থাৎ প্রিয়তমা বিছানায় শয্যাশায়ী। সেই দিন দুর্ঘটনার পর মাইকেলের প্রিয়তমা ক্যারেন হাঁটাচলা করতে পারে না। মাইকেল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। স্ত্রী এলিসার সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। মাইকেলের একমাত্র মেয়ে সেলমা তার মা এলিসার সাথেই বসবাস করে এবং মাইকেল তার গার্লফ্রেন্ড ক্যারেনকে সাথে নিয়ে আলাদাভাবেই বসবাস করে। মাইকেলের মেয়ে সেলমা বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। বাবা মার কথা সে একদমই শুনতে চাইতো না। একদিন স্কুলে সেলমার এক বান্ধবী তার বাবা মাকে নিয়ে গালিগালাজ করলে সেলমা রেগে গিয়ে তার বান্ধবীকে অনেক মারধর করে এবং ঘোড়ার বিষটা তার বান্ধবীর শরীরে লাগিয়ে দেয়। সেলমার বান্ধবী প্রিন্সিপালের কাছে অভিযোগ করলে প্রিন্সিপাল সেলমার মা এলিসাকে ডেকে নিয়ে এসে তাকে শেষবারের মতো সাবধান করে দেয় এবং দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটালে সেলমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এলিসা প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে তার মেয়েকে বাসায় নিয়ে আসার পর সেলমাকে অনেক বকাবকি করে এবং স্কুলে এরকম ঘটনা ঘটাতে নিষেধ করে। সেলমা মায়ের উপর রাগ করে সেদিন বিকেলেই তার বাবা মাইকেলের কাছে চলে আসে। সেলমার সময় কাটানোর জন্য টিভি অন করলে টিভিতে সে একটি নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল ল্যাটিন আমেরিকার বিভিন্ন শহরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। বৃষ্টির পানির সাথে ভয়াবহ এক অ্যাসিড ছিল। অ্যাসিড মিশ্রিত সেই বৃষ্টির পানি যে যে শহরে হয়েছে সেই সব জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে। মানুষ থেকে শুরু করে অসংখ্য জীবজন্তু সেই বৃষ্টির পানিতে মারা গেছে। টিভিতে এসব নিউজ চলাকালীন মাইকেল তার মেয়েকে এসব দেখতে নিষেধ করে এবং জলদি তাকে ঘুমাতে যেতে বলে। পরের দিন সকালবেলা সেলমা আবারও তার মায়ের কাছে ফিরে আসে, কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে বের হতে তারা প্রচণ্ড বৃষ্টির কবলে পড়ে। কালকে নিউজ দেখার পর সেলমা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বাসায় পৌঁছানোর পর তার ভয় কেটে যায়। সেলমার মা এলিসা লক্ষ্য করে রুমের জানালা খোলা থাকার কারণে কিছু বৃষ্টির পানি রুমের ভিতরে চলে এসেছিল। এলিসা বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য একটি তোয়ালে সেখানে বিছিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণের পরই আমরা দেখতে পাই তোয়ালেটি বৃষ্টির পানি চুষে নেয়ার কারণে তোয়ালের রং বদলে যায়। এর মানে বৃষ্টির পানিতে কিছু মাত্রায় অ্যাসিড ছিল। পরের দিন সকালবেলা শহরে আর বৃষ্টি না হলেও আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। পুরো পৃথিবীতে কম বেশি সেই অ্যাসিড বৃষ্টির প্রভাব দেখা দিয়েছিল। মাইকেল তার কাজে অবস্থান করার সময় নিউজে সে দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যেই শহরে বৃষ্টি হতে চলেছে। তাই সবাইকে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে অবস্থান করতে বলা হয়। মাইকেল ও এলিসা নিউজ শোনার পর স্কুল থেকে তাদের মেয়ে সেলমাকে আনতে যায়, কিন্তু স্কুলে গিয়ে তারা দেখতে পায় স্কুলের সব ছাত্রছাত্রীদের হর্স রাইডিংয়ের প্রশিক্ষণ দেওয়ার জন্য জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মাইকেল সময় নষ্ট না করে তাদের গাড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর রাস্তায় তারা ট্রাফিক জ্যামের কবলে পড়ে, কারণ মাইকেলদের মতো অন্য স্টুডেন্টদের বাবা মাও তাদের সন্তানদের বাঁচানোর জন্য জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। মাইকেল কোনো উপায় না পেয়ে অফলোডিং করে গাড়ি নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিছু দূর আসার পর মাইকেল গাড়ি রেখে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে এসেছিল, যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এদিকে আমরা সেলমাকে দেখতে পাই। সে হর্স রাইডিংয়ে খুব একটা পারদর্শী ছিল না, এজন্য বাকি সব ছাত্রছাত্রীদের চাইতে সে অনেকটা পিছিয়ে পড়েছিল। সেলমা জঙ্গলের মধ্যে অবস্থান করার সময় আকাশ থেকে 2-1 ফোঁটা করে অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করেছিল। বৃষ্টির ফোঁটা যে জায়গায় পড়ছিল সেই জায়গাগুলো পুড়ে যাচ্ছিল। ঘোড়ার শরীর বৃষ্টির পানি পড়লে ঘোড়ার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘোড়াগুলো নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতো ছুটতে শুরু করে। সেলমা বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য দৌড়ে ঘোড়ার আস্তাবলের দিকে চলে আসে এবং সামনেই সে তার বাবাকে দেখতে পায়। মাইকেল তার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। মাইকেল তার মেয়েকে দেখতে পেয়ে দৌড়ে তাকে নিয়ে আস্তাবলের মধ্যে আশ্রয় নেয় এবং সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। ঘোড়ার আস্তাবলের ছাদ ফুটো হয়ে কিছু বৃষ্টির ফোঁটা তাদের আশেপাশে পড়তে শুরু করে, যেটা দেখে মাইকেল ও সেলমা অনেক ঘাবড়ে যায়, কারণ বৃষ্টির এক ফোঁটা পানিও যদি তাদের শরীরে লাগে তাহলে সাথে সাথেই শরীরের ওই অংশটা পুড়ে যাবে। মাইকেল আস্তাবলে ঘোড়া শরীরে দেয়া একটি কম্বল খুঁজে পায়, যেটা বেশ মোটা ছিল। কম্বলটি বিছিয়ে সেলমাকে সাথে নিয়ে সে কম্বলের নিচে আশ্রয় নেয়। মাইকেল এলিসাকে ফোন করে লোকেশন জানিয়ে দিলে এলিসা গাড়ি নিয়ে তৎক্ষণিক সেখানে চলে আসে এবং মাইকেল ও তার মেয়েকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় ঘটে যাওয়া দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। রাস্তার মানুষেরা প্রাণে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া মানুষগুলো চিৎকার করে বাঁচার জন্য আর্তনাদ করছিল। এক আগন্তুক প্রাণী বাঁচার জন্য মাইকেলদের গাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে মাইকেল সেই লোকটিকে লাথি মেরে সরিয়ে দেয় এবং গাড়ি নিয়ে জলদি সেখান থেকে বেরিয়ে পড়ে। সেলমা এসব দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গাড়ির অবস্থাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টি তার তাণ্ডব চালানোর পর থেমে গেলে মাইকেল একটি সুপারমার্কেটের পার্কিং লটে অবস্থান করে। পুরো দেশের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে পড়েছিল। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে অসংখ্য মানুষ মারা গিয়েছিল, যেখানে সেখানে মানুষের মৃতদেহ পড়েছিল। মাইকেল ও এলিসা বুঝতে পারছিল না তাদের এই মুহূর্তে কী করা উচিত। ক্যারেনের জন্য মাইকেলের অনেক চিন্তা হচ্ছিল। মাইকেল ক্যারেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সে ক্যারেনের সাথে যোগাযোগ করতে পারে না। মাইকেল অনেক হতভম্ব হয়ে পড়েছিল, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে শক্ত করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে কিছু দূর আসার পরেই গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়, কারণ অ্যাসিডের প্রভাবে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। মাইকেল গাড়ি স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা বিশাল বড় একটি বাড়ির সামনে এসে উপস্থিত হয়, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে তারা দেখতে পায় হয়তো কোনো অনুষ্ঠানের জন্য পুরো বাড়ি সাজানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করতে পারেনি, কারণ তার আগেই হয়তো সেই অ্যাসিড বৃষ্টিতে সবাই মারা গেছে। মাইকেল বাড়ির ভেতরে প্রবেশ করার পর ক্যারেনের সাথে তার যোগাযোগ হয়। ক্যারেন ঠিক আছে দেখে মাইকেল অনেক খুশি হয়। সে ক্যারেনের সাথে কিছুক্ষণ কথা বলার পর জানতে পারে সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছে শহরে বেঁচে যাওয়া সব মানুষদের মিলিটারিরা একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে কোনো তথ্য তাদের জানানো হয়নি। মাইকেল ক্যারেনের মুখ থেকে সব কিছু শোনার আগেই সিগন্যাল চলে যায়।
কারণ পুরো শহরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। মাইকেল উদাস হয়ে ট্যাপ থেকে কিছু খাবার ও পানি আনতে যায়, কিন্তু পানি নেওয়ার সময় সে সন্দেহ করে হয়তো ট্যাবের পানিতেও বৃষ্টির পানি মিশ্রিত হয়েছিল, তাই এই পানি পান করা নিরাপদ নাও হতে পারে। মাইকেল একটি খাওয়ার বাটিতে কিছুটা পানি সংগ্রহ করে এবং বাড়িতে অবস্থান করা একটি বিড়ালকে সেই পানি খেতে দেয়। পানি খাবার পরেই যদি বিড়ালটি মারা না যায় তাহলে পানি নিরাপদ রয়েছে। মাইকেলের এসব কর্মকাণ্ড সেলমা একদমই পছন্দ করে না, কারণ তারা একটি প্রাণীকে এভাবেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। সেলমা বিড়ালকে খেতে দেয়া সেই পানি ফেলে দেয় এবং লক্ষ্য করে প্লাস্টিকের পাত্রে যে পানি রাখা হয়েছিল সেই পাত্রের নিচের অংশটা গলে গেছে। এর মানে ট্যাবের পানিতেও অ্যাসিড রয়েছে। সেলমা তার বাবার উপরে অনেক রেগে যায়, কারণ অসহায় বিড়ালটি এখন মারা যাবে। সেলমা তার বাবার উপরে অনেক অভিমান করে। মাইকেল সেই বাড়ির ফ্রিজে কিছু খাবার ও কয়েক বোতল পানি পেয়ে যায়। সামনের দিনগুলো এসব তাদের প্রয়োজন পড়বে। মাইকেল সিদ্ধান্ত নেয় তারা সবাই উত্তর দিকে যাত্রা শুরু করবে, কারণ হতে পারে উত্তরে বৃষ্টির কোনো প্রভাব পড়েনি। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা মাইকেল তার পরিবারের সাথে নিয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করে, কারণ তাদের বিশ্বাস ছিল হয়তো উত্তর প্রান্তে এগিয়ে গেলে তারা প্রাণে বেঁচে যাবে। মাইকেল ও তার পরিবারের মতো শত শত মানুষ উত্তর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ে হেঁটে এই রাস্তা তারা শেষ করতে পারবে কিনা এটা তারা কেউই জানতো না। কিছুক্ষণ পর শত শত মানুষ একটি ব্রিজের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে ব্রিজ এতটাই দুর্বল হয়ে পড়েছিল একসঙ্গে এতগুলো মানুষের ওজন ব্রিজ নিতে পারে না। অল্প অল্প করে সব মানুষদের পারাপার করছিল। শত শত মানুষের ভিড়ে এলিসা মাইকেল ও তার মেয়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ করেই ব্রিজের একাংশ ভেঙে পড়লে সবাই আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। ব্রিজের রেলিং ভেঙে গেলে এলিসা সহ আরও কিছু মানুষ নদীতে পড়ে যায়। নদীতে পড়ার সাথে সাথেই সবাই জ্বলতে শুরু করে, কারণ নদীর পানিতে অ্যাসিড ছিল। সবাই সাঁতরে কিনারায় উঠে আসার আগেই অ্যাসিডে পুড়ে মারা যায়। সেলমা তার মায়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। সে মাকে বাঁচানোর জন্য নদীতে নামার চেষ্টা করলে মাইকেল তাকে বাধা দেয়, কারণ নদীতে নামার সাথে সাথেই সেলমা মারা পড়বে। সেলমা তার মায়ের মৃত্যুতে অনেক শোকাহত হয়। সেলমা এভাবে তার মাকে হারিয়ে ফেলবে সেটা সে কল্পনাও করেনি। ব্রিজ ভেঙে পড়ার কারণে ব্রিজের ওই পাশে যাওয়া সম্ভব ছিল না। এজন্য মিলিটারিরা সিদ্ধান্ত নেয় আপাতত সবাই একটি নিরাপদ স্থানে নিয়ে যাবে। মিলিটারিরা সবাইকে ট্রাকে উঠিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর আসার পরেই সরকার থেকে নতুন অর্ডার আসায় সিদ্ধান্ত পরিবর্তন করে। মিলিটারিরা সবাইকে জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিছু দূর আসার পরে মিলিটারির রঙিন ধোঁয়ার সাহায্যে সবাইকে সতর্ক করতে শুরু করে, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সতর্ক সংকেত দেখে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। জীবন বাঁচানোর জন্য মাইকেল ও সালমা দৌড়ে আশেপাশে আশ্রয় খোঁজার চেষ্টা করে। মৃত্যুর ভয় নিয়ে দৌড়াতে দৌড়াতে তারা একটি সুড়ঙ্গের কাছে চলে আসে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য। জলদি তারা সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নেয়। প্রবল বৃষ্টিতে সুড়ঙ্গের মধ্যে সেই অ্যাসিড আসতে শুরু করে, কিন্তু মাইকেল এক জায়গায় না দাঁড়িয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হওয়ার পর থেমে গেলে বাবা ও মেয়ে সুড়ঙ্গের মধ্য থেকে বের হয়ে আসে। মাইকেল ক্লান্ত হয়ে পড়ছিল। এভাবে আর কতক্ষণ তারা বেঁচে থাকবে এটা তারা নিজেরাও জানতো না। প্রায় 2 থেকে 3 ঘন্টা হাঁটার পর অবশেষে তারা জঙ্গল থেকে বের হয়ে আসে। মাইকেল সামনে একটি বাড়ি দেখতে পায়। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউই বের হয়ে আসে না। মাইকেল বুঝতে পারে এখানে হয়তো কেউ আর বেঁচে নেই। মাইকেল ক্লান্ত শরীর নিয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। উঠে দাঁড়ানোর মতো তার শরীরে শক্তি ছিল না। মুহূর্তের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সেলমা বাবার এমন অবস্থা দেখে চিৎকার করে সাহায্য চায় এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই এক মহিলা বাড়ি থেকে বের হয়ে এসে মাইকেলকে রুমের মধ্যে নিয়ে যায়
এবং মাইকেল তখন মহিলাকে ধন্যবাদ জানায়। আগন্তুক মহিলার নাম ছিল লিসা। সে মাইকেলদের কিছু খাবার পানি ও গরম কাপড়ের ব্যবস্থা করে দিলেও লিসা খাবার দিতে রাজি হয় না, কারণ যে সামান্য খাবার রয়েছে তা দিয়ে লিসা ও তার ছেলের জীবন বাঁচানোই কষ্টকর হয়ে যাবে। লিসা খাবার না দিলেও মাইকেল লিসাকে জোর করে না এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। সেলমা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। সে খেয়াল করে বাড়ির অবস্থা খুবই শোচনীয়। যদি আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয় তাহলে পুরো বাড়িটাই ধসে পড়বে। সেলমা সেখানে একটি মেডিকেল মেশিন দেখতে পায়, যেটা অনেক অদ্ভুত ছিল। সেলমা লিসাকে সেই মেশিনের বিষয়ে জিজ্ঞাসা করলে লিসা বলে তার ছেলের কিডনিতে সমস্যা হয়েছে। এই মেশিনের মাধ্যমেই তার ছেলে জীবিত রয়েছে। মেশিন নষ্ট হয়ে গেলে তার ছেলেও মারা যাবে, কারণ নতুন আরেকটি মেডিকেল মেশিন কেনার মতো টাকা তার কাছে নেই। লিসা মাইকেলকে সেই মেশিন বেসমেন্টে নিয়ে যেতে সাহায্য করতে বলে, কারণ লিসাও বুঝতে পেরেছিল এই রুমে থাকা তার জন্য বিপজ্জনক হতে পারে। মাইকেল লিজার কথা মতো মেশিনটি বেসমেন্টে নিয়ে যায় এবং লিসা মাইকেলকে ধন্যবাদ জানায়। লিসা মাইকেলকে কিছু খাবার এবং কিছুদিন এখানে থেকে যেতে বলে, কিন্তু মাইকেল লিসাকে ধন্যবাদ জানিয়ে জলদি এখান থেকে চলে যেতে চায়, কারণ মাইকেল বুঝতে পেরেছিল এখানে অবস্থান করলে তারা কেউই বাঁচবে না, কারণ শহরের এই অংশটাই সবচাইতে বেশি বৃষ্টি হচ্ছে। মাইকেল বিষয়টি লিসাকে খুলে বলে এবং তাদের সাথে এখান থেকে চলে যেতে বলে। লিসা বলে, আমি আমার ছেলেকে নিয়ে এখানেই থাকবো। মাইকেল তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হতেই যাবে, ঠিক তখনই আবারও বৃষ্টি শুরু হয়। লিসা তার ছেলেকে নিয়ে বেসমেন্টে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু মাইকেল বুঝতে পারে বেসমেন্টে অবস্থান করা নিরাপদ নয়। এজন্য সেলমাকে নিয়ে মাইকেল গ্যারেজে গিয়ে আশ্রয় নেয়। মাইকেল লিসাকে বেসমেন্ট থেকে সরে আসতে বলে, কিন্তু লিসা মাইকেলের কোনো কথাই শোনে না। সে বেসমেন্টের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ গলে যেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ির ছাদ ভেঙে বৃষ্টির পানি চলে যায়। মাইকেল লিসাকে বাঁচানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্যারেজ থেকে গাড়ি নিয়ে মাইকেল সেখান থেকে বেরিয়ে পড়ে। মাঝরাতে ঘন অন্ধকার, আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছিল না। গাড়ির লাইটের সাহায্যে আসতে পারলেও কিছুক্ষণের মধ্যে লাইট নষ্ট হয়ে যায়। অ্যাসিডের প্রভাবে গাড়ির সিস্টেম খারাপ হয়ে গিয়েছিল। অন্ধকারে কোনো কিছুই দেখতে না পাওয়ায় মাইকেল রাস্তা ভুলে খোলা মাঠের মধ্যে গাড়ি নিয়ে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি বন্ধ হয়ে যায়। মাইকেল প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গেলে মাইকেল বাহিরে বের হয়ে দেখতে পায় গাড়ি কাদার মধ্যে আটকে গিয়েছে। মাইকেল প্রচণ্ড রেগে যায়। সে তার মেয়ের উপরেও অনেক রাগারাগি করে। মাইকেলকে দেখে মনে হচ্ছিল সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেলমা তার বাবার এমন রাগারাগিতে বাবার উপরে অভিমান করে গাড়ি থেকে নেমে একদিকে দৌড় দেয়। মাইকেল এমনটা করতে নিষেধ করে, কিন্তু সেলমা কোনো কথাই শোনে না। কাদার মধ্যে বৃষ্টির পানি জমে গিয়েছিল। সেলমা ভুলবশত কাদার মধ্যে পা দিলেই তার পা পুড়ে যাবে। মাইকেল চিন্তিত হয়ে তার মেয়ের পেছন ছুটতে শুরু করে, কিন্তু এর মধ্যেই মাইকেলের পা অনেকবার কাদার মধ্যে পড়ে যায়। সেলমা দৌড়ে পরিত্যক্ত একটি ট্রাক্টরের উপরে গিয়ে ওঠে। পরে ট্রাক্টর কাদার মধ্যে ক্রমশই ডেবে যেতে শুরু করে। বাঁচার জন্য সেলমা চিৎকার করতে লাগলে তার বাবা মেয়েকে বাঁচানোর জন্য কাদার মধ্যে নেমে ট্রাক্টরের উপর থেকে তার মেয়েকে উদ্ধার করে। মাইকেলের পা খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল। পরদিন সকালে মিলিটারিরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। মাইকেলের চিকিৎসা করা হলে তার পা দুটো কেটে ফেলতে হয়। সেলমা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার জন্যই তার বাবার এই অবস্থা। সেলমা ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যাম্পে রেকর্ড চেক করা হলে জানা যায় সেলমা ও তার বাবা ছাড়া তাদের আপনজন কেউ আর বেঁচে নেই। সেলমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং এর সাথে গল্প এখানেই সমাপ্তি হয়।